ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে 13তম দিনের আলোচনায় আছি। আমরা ডেটাবেস নিয়ে কথা বলছিলাম, তাই না? আজকে কি 13তম দিন না পাবন? জি স্যার। সেটা আমরা ডেটাবেস নিয়ে কথা বলছিলাম এবং মাইস্কুয়েল ডেটাবেসের আমরা মাইস্কুয়েলের ইম্পর্টেন্ট ইস্যুগুলো নিয়ে কথা বলছিলাম, এসকিউএল কমান্ড নিয়ে কথা বলছিলাম। বেসিক লেভেল কমান্ড গুলো আমরা শিখতে পেরেছি এবং আস্তে আস্তে করে কিছুটা দুইটা টেবিলের মধ্যে কিভাবে কাজ করতে হয়, রিলেশন অ্যাকচুয়ালি রিলেশনাল ডেটাবেজের কনসেপ্টটা আমরা শিখছি। আমি অ্যাকচুয়ালি পান্ডাস ইনস্টল করব আর কি। হুম, পান্ডাস ইনস্টল করব, যেটা আমাদের সিমুলেশনের জন্য ডাটা অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাথ প্লট মানে প্লটিং এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি আহ, আপনাকে বলবো যে আমার স্ক্রিনটাকে আপনি দেখতে পাচ্ছেন? না, দেখা যায় না। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা শেয়ার দিয়ে দিন। আরেকটি বিষয়, আজকে আমরা ডেটাবেস করবো, ইটস ওকে, কিন্তু আপনি অ্যানাকোন্ডা ডাউনলোড দেন। এটা সাইজটা অনেক বেশি, ইনস্টলেশন হতেও বেশ সময় নেয়। আপনাকে আমি ইউআরএলটা প্রোভাইড করছি। ইয়েস স্যার। আপনার পাইথন দিয়ে, পাইথন প্রোগ্রামিং, পাইথনের অ্যানালাইসিস থেকে শুরু করে যা কিছু, হ্যাঁ যা কিছু, সবই আমরা অ্যানাকন্ডাস প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু পাবো। এবং ওকে স্যার। আরেকটা জিনিস হচ্ছে যে প্র্যাকটিসটা আমরা যখন ভিএস কোডে করছি সেখানে কিছু অবস্ট্যাকল আছে, কিছু প্রবলেম আছে, সেগুলো থেকেও আমরা বাঁচার জন্য নেক্সট ডে থেকে, যখন আপনার মেশিনটা রেডি থাকবে, নেক্সট ডে থেকে আমি আজকের থেকে হয়তো যদি জুপিটার করি, মানে ইনফ্যাক্ট পাইথনের পান্ডাসে যাই, সেক্ষেত্রে আমি জুপিটার ইউজ করব। হ্যাঁ, যেটা বেসিক্যালি অ্যানাকন্ডাস এর মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, জুপিটার ল্যাব, জুপিটার, হ্যাঁ, খুব ইজিলি এই প্ল্যাটফর্মটা আপনার কম্পিউটারে কিন্তু রেডি থাকে। হ্যাঁ, এবং আপনি উইদাউট এনি আদার ডিপেন্ডেন্সিস খুব সহজে এটাকে ইউজও করতে পারেন। হ্যাঁ, তো আমি ডাউনলোড দিচ্ছি এনাকন্ডাসটা। আমার কাছে যদিও আছে, আপনাকে আমি ইউআরএলটা দিব। হ্যাঁ, ইউআরএলটা দিব, এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবেন। আমি আপনাকে ইউআরএলটা প্রোভাইড করছি। এটা অলমোস্ট 1 জিবি। আমি যদি আপনাকে ড্রাইভে তুলে দিই, সেখান থেকে আপনি ড্রাইভ পারবেন। আবার এই ইউআরএল থেকেও অ্যাকচুয়ালি ডাউনলোড করাটা আপনার জন্য easy। এবং ইনস্টলেশনটা ভেরি সিম্পল। ডাউনলোড যদি ক্লাস চলাকালীন সময় হয়ে যায়, তখন কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। স্যার, আচ্ছা আজকে আজকে আমার নেট অ্যাকচুয়ালি অনেক বাজে আর কি। আজকে ওয়েদারটা ভালো না, আচ্ছা। বৃষ্টি হচ্ছে। ও সো আচ্ছা, ওই জন্য আমার টাইমও লেগে গেছে ক্লাসের মধ্যে ঢুকতে, মানে ওয়েব হোয়াটসঅ্যাপ খুলতেছিলই না। বুঝতে পেরেছি। তাহলে সমস্যা নাই, তাহলে আজকে রাখেন। আপনি ইন্টারনেট কালকে আসলে ঠিকঠাক হলে আপনি কালকে দিনে ডাউনলোড করবেন, ঠিক আছে? আপনার ওটা ডাউনলোড করতে গিয়ে যদি আবার কি বলে, ডাউনলোড করতে গিয়ে যদি আবার আপনার কি বলেন, কম ক্লাসের প্রবলেম হয়, সেটা দরকার নেই এখন। আমি আমার সার্ভারটা রান ওকে স্যার। করছি, আপনিও সার্ভারটা রান করেন। আর সার্ভারটা রান করার পর কি কোথায় বুঝতে পারছেন না, সেটা একটু আমার সঙ্গে শেয়ার করেন। আমি স্ক্রিন ইয়েস স্যার। শেয়ার বন্ধ করছি, আপনি স্ক্রিন শেয়ারটা দিয়ে দিন। স্যার অপশনটা দেন, স্ক্রিন শেয়ারিং এ। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, আপনাকে পারমিশন দিয়েছি। হ্যাঁ, কমান্ডটা বের করেন যেটা আপনি বুঝতে পারেন। আপনার সাউন্ডটা মিউট আছে, পাবন। হ্যাঁ। সরি। ইয়েস। হুম। স্যার আমার ওইটা তো নেই, বাট আমি এখন কপি করে আনি ওইটা। হুম, নিয়ে এসো। হ্যাঁ, দেখেন বুক আইডি বুক নেমটা হচ্ছে আপনার বুক টেবিলের, তাই না? আর ইয়েস স্যার। রিডার আইডি আর রিডার নেমটা হচ্ছে আপনার রিডার টেবিলের। রিলেটিভ। তো উপরে যান, কমান্ডটাকে আপনাকে একটু বোঝাই। দেখেন, সিলেক্ট, প্রথম থেকে আমি একটু বলি যে আপনি সিলেক্ট করছেন কাকে, বুক আইডি এবং বুক নেম, তাই না? সিলেক্টের পরে একটু খেয়াল করেন, ডিবি আন্ডারস্কোর বুক ডট বুক আইডি, মানে ডিবি আন্ডারস্কোর বুক তো হচ্ছে আপনার বুক টেবিলটা, তাই না? ইয়েস। ডট বুক আইডি, দ্যাট মিনস আপনি ওই টেবিলের বুক আইডি চাচ্ছেন। আবার ডিবি আন্ডারস্কোর বুক ডট বুক নেম, দ্যাট মিনস বুক টেবিলের বুক নেমটা চাচ্ছেন। এবার ইয়েস। কমা দিয়ে আপনি বলছেন যে টিবিএল রিডার্স ডট রিডার আইডি, এবার আপনি রিডার টেবিলে রিডার আইডি চাচ্ছেন এবং রিডার্স ডট রিডার নেম, দ্যাট মিনস ওই রিডার টেবিলে রিডার নেমটা চাচ্ছেন। তার মানে আমার এইটা জয়েন্ট কোয়েরি দুইটা টেবিলকে জয়েন করবে নির্দিষ্ট একটা কমান্ডের থ্রুতে, এবং ওই দুইটা টেবিলে যদি 10টা 10টা 20টা কলামও থাকে, আপনি কি করছেন, নির্দিষ্ট দুইটা দুইটা করে 4টা কলাম আপনি তুলে একটা আলাদা টেবিল বানাচ্ছেন, রাইট? ইয়েস স্যার। আপনার ফাইনাল আউটকাম তো একটা আলাদা টেবিল, রাইট? কিন্তু ইয়েস। সে এই বুক আইডি আর বুক নেমটা নিচ্ছে টিবিএল বুক থেকে, আর রিডার আইডি রিডার নেমটা নিচ্ছে হচ্ছে আপনার টিবিএল রিডার থেকে। এই কারণে কোন টেবিলের কোন ফিল্ড নিতে হবে এটা আপনি টেবিল দিয়ে মেনশন করে দিচ্ছেন তাকে। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, স্যার প্রথম লাইনটায় প্রবলেম হচ্ছে না, পরের পরের গুলো একটু। লাইনটা, হ্যাঁ, পরের লাইনটা আমি বলছি। পরের লাইনে যেটা হচ্ছে ফ্রম আমার মাদার টেবিল হচ্ছে বুক টেবিলটাকে আমি মাদার টেবিল বলছি। তারপরে বলা হচ্ছে যে ইনার জয়েন টিবিএল রিডার, রাইট? মানে ইনার জয়েন বলতে বোঝাচ্ছি যে ওই টেবিলের সাথে এই রিডার টেবিলকে আপনি জয়েন করবেন। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে বুক টেবিলের রিডার আইডি এবং রিডার টেবিলের রিডার আইডিটা মিলতে হবে। ঠিক আছে? ওকে। এখন এখন একটু যান, আমাদের ডেফিনেটলি বুক টেবিলে রিডার আইডি আছে। আমাদের বুক টেবিলটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করেন, এই যে দেখেন রিডার টেবিলে কি আপনার রিডার আইডি ছিল না? ইয়েস স্যার। এইটাকে বলা হয় ফরেন কি, কারণ আমরা এইটা এই এই কলামটা কিন্তু পরবর্তীতে যুক্ত করেছিলাম, মানে দুইটা টেবিলের মধ্যে রিলেশন দাঁড় করানোর জন্য, তাই কিনা? ইয়েস স্যার। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আমার বুক টেবিলে রিডার আইডি থাকবে, আবার রিডার টেবিলেও রিডার আইডি থাকবে, যার এগেনস্টে আমার মূল কন্ডিশনটা হবে যে আপনাকে ধরেন আপনি আপনার কলেজে আপনি গিয়েছেন, ডেফিনেটলি গিয়েছেন কি? আপনি কলেজে অ্যাডমিশন নিয়েছেন, দেন না যেতে পেরেছেন, তার আগে তো যেতে পারেননি। আপনি তো চাইলে যে কোনো কলেজে যেতে পারবেন না ক্লাস করার জন্য, পারবেন? না স্যার।
হুম, আপনাকে অ্যাডমিশন নিতে হবে। দ্যাট মিনস ওইটা, ওই স্কুল বা কলেজের সাথে আপনার রিলেশন থাকতে হবে, আদারওয়াইজ আপনার এক্সেস সেখানে নেই। আমার টেবিলে, এই বুক টেবিলে যদি রিডার আইডি না থাকতো তাহলে কি আমি রিডার টেবিলের সাথে তাকে সম্পর্কযুক্ত করতে পারতাম? নো। রাইট। তো আমাকে যদি কোনো টেবিলের সাথে কোনো স্পেসিফিক টেবিলের সম্পর্ক তৈরি করতে হয়, সেটা আগে থেকেই আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে। আমরা কাজটা করেছিলাম উল্টো, যে আমি রিলেশন জোর করে দেখানোর জন্য পরবর্তীতে একটা কলাম আপনাকে দিয়ে অ্যাড করালাম, এবং আমরা কন্ডিশনালি বিষয়টা শিখছি। বাট ডেভেলপমেন্ট সিনারিও কিন্তু ডিফারেন্ট। সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়, হুম, সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় অনেকগুলো স্টেপ ফলো করা হয়, তার একটা লাইফ সাইকেল থাকে। হুম, আপনার স্ক্রিনটা অফ করেন, একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে দেই, যেটা আপনাকে ভবিষ্যতে অনেক বেশি সহায়তা করবে। সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা শর্ট ফর্ম হচ্ছে যে, চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডের অর্ধাক্ষর নিয়ে হয় SDLC। সফটওয়্যারের এস, ডেভেলপমেন্টের ডি, লাইফের এল, এবং সাইকেলের সি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটাকে শর্ট ফর্মে বলা হয় SDLC। হুম, এই যে দেখেন SDLC। তো আমি ইমেজ আকারেই দিই শর্ট ফরম্যাটে বোঝার জন্য। কোন একটা সার্টেন ইমেজকে আমি একটু বড় করি। একটা সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়, সফটওয়্যার কেন বলছি, সফটওয়্যারের সাথে ওতপ্রোতভাবে জড়িত কে? সফটওয়্যারের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেটাবেস। হ্যাঁ, ডাটা ম্যানেজ করার জন্যই কিন্তু সফটওয়্যার তৈরি করা হয়। ওকে, ডাটা ম্যানেজ করার জন্যই কিন্তু সফটওয়্যার তৈরি করা হয়। তো ইয়েস স্যার। কমপ্লেক্স একজন একইভাবে করে, আমি একটি সুইটেবল ওয়ান খুঁজছি যেটা আপনার জন্য ইজি। এইটা দেখেন। কোথায় গেল? হারিয়ে ফেলেছি, এটা অন্য কোথাও ছিল। ডাউনলোডস এর মধ্যে ছিল।
কেউ হয়? হুম, কি বলেন? ও আচ্ছা, আমি বারবার ক্যান্সেল করছি, এটা সেই। বেশ সময় নিল আমাদের কাছ থেকে। যাও না, এটাকে মিনিমাইজ করি কি করে? আচ্ছা, ফার্স্ট এটা উপরে ওঠার প্রথম থেকে দেখো। ফার্স্ট স্টেজটা কি? প্ল্যানিং। ধরেন আমি আপনাকে বললাম, আপনার যতটুকু নলেজ আছে সেই নলেজ থেকে আপনি আমার সঙ্গে কন্ট্রিবিউট করবেন। আপনাকে কেউ বললো যে আপনি একটা কিছু আমাকে বানিয়ে দেন যেটা দিয়ে আমি আমার মুদির দোকানটা চালাতে পারি। আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি কি চালাবেন মুদির দোকান, তাই না? হ্যালো। সরি স্যার, কিসের কিসের দোকান, সরি? একটা মুদির দোকান আপনার, বাসার পাশে যে মুদির দোকান আছে সেই মুদির ইয়েস দোকানে ইয়েস। তো হরেক রকমের সদাই থাকে, তাই না? তো মুদি ইয়েস ইয়েস। দোকানদারই বললো যে আমি লেজার ইউজ করব না, আমি এটা আমি কম্পিউটার দিয়ে ব্যবহার করব। আপনি কম্পিউটারে ব্যবহার করার জন্য তাকে তো কোনো না কোনো একটা পদ্ধতি বললেন যে আপনি কম্পিউটারে যদি এটাকে হিসেব নিকেশ করে রাখতে চান, অনেক উপায় আছে হিসেব নিকেশ করে রাখার জন্য। কম্পিউটার এক্সেল আছে, রাইট? এক্সেল আছে না? আমাদের কত সদাই আছে সেটা আপনি এক্সেলে দিয়ে রাখলেন, বিক্রি হলে সাথে সাথে ওইটা আপনি লিখে রাখলেন, প্রতিদিন কত আয় হচ্ছে ব্যয় হচ্ছে সেটা আপনি হিসেব রাখলেন। এটা কিন্তু আপনি এক্সেল দিয়ে করতে পারেন, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এক্সেল দিয়ে করলে ডিসঅ্যাডভান্টেজ আছে যে ওখানে সামারি করা যায়। আমি যদি ইনস্ট্যান্ট দেখতে চাই যে আমার প্রতি মাসের কি আয় বা ব্যয় হলো, রাইট? আবার প্রতি বছরের আয় ব্যয় কি হলো, কার কার বাকি আছে, কার কার কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়েছি, কত টাকা নিয়েছি, কত টাকার ফেরত দিয়েছি, এই হিসেব বা অ্যানালাইসিস গুলো করা যায় না, রাইট? আমি বোঝাতে পেরেছি? তো ইয়েস স্যার। একজন দোকানি চাইবে যে এটা এই বিষয়গুলো থাকবে, আমার চাওয়া যে এই জিনিসগুলো যেন সেখানে থাকে। তার মানে সে তথ্য উপাত্ত বা ডেটা বা ইনফরমেশন নিয়ে নিজের মতো করে এটাকে নাড়াচাড়া করতে চাচ্ছে। তো এই তথ্য উপাত্ত গুলোকে যদি ওই দোকানির চাহিদা অনুযায়ী তাকে ইউজেবল করে দিতে হয়, তাকে আমরা যে যার মাধ্যমে বেসিক্যালি হ্যাপি করতে পারি সেটা হচ্ছে কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তার একটা সলিউশন তৈরি করে দেওয়া, সেটাকেই বলা হয় সফটওয়্যার, যা কোনো না কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে চলে। যেমন আমি যদি একটা সফটওয়্যার বানাই এবং সেটা যদি কম্পিউটারে ব্যবহার করা না যায় তাহলে তো সেটার সফটওয়্যার হবে না, হবে? না স্যার। রাইট? তো পূর্ব শর্ত হচ্ছে যে ওইটা এমন কিছু বানাবো যা আমি ওই কম্পিউটারের মধ্যে ব্যবহার করতে পারবো। তো সফটওয়্যার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখন কথা হচ্ছে যে একটা সফটওয়্যার যখন আপনি বানাতে যাবেন, যাই বানাতে চান, আপনার শুরুতে কি লাগবে? প্ল্যানিং লাগবে। কি বানাবেন, তাই না? ইয়া। ইয়েস স্যার। এক নাম্বার শর্ত আপনার প্ল্যানিংটা কিন্তু লাগবে, যেমন এই জিনিসটা বানাবো এবং শেষ পর্যন্ত কি বানাবো সেই ডিসিশনও থাকতে হবে এই প্ল্যানিং এর মধ্যেই। এখন আপনি তো আকাশ কুসুম চিন্তা করে একটা প্ল্যান তৈরি করতেই পারেন যে আমি আমার সফটওয়্যারের মাধ্যমে কিং জন রাত্রে কি খায় আর সকালে কি খায় সেটা আমি বের করব। এরকম কিছু যদি আপনি প্ল্যান করে রাখেন, এটা তো আর সফটওয়্যার দিয়ে ডেভেলপ করা সম্ভব না। সম্ভব?
অবভিয়াসলি না। অবভিয়াসলি নট। তার মানে আপনি ফিজিবল প্ল্যানিং করেছেন কিনা, মানে আপনার প্ল্যানিংটা ফিজিবল কিনা, মানে এটা করার যোগ্য কিনা, তার জন্য অ্যানালাইসিস করতে হয়। যারা জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা ডেভেলপমেন্টের সাথে অনেক দিন ধরে যুক্ত, এ ধরনের কাজে অভ্যস্ত, তাদেরকে বলা হয় অ্যানালিস্ট প্রোগ্রামার। সিনিয়র প্রোগ্রামারদের বলা হয়ে থাকে অ্যানালিস্ট প্রোগ্রামার। তারা কি করে? তার প্ল্যানিংটার উপরে অ্যানালাইসিস করে। এটা হচ্ছে সেকেন্ড ধাপ। আমি কি বোঝাতে পেরেছি? এটা কি সেকেন্ড ধাপ, যে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে বলবে যে তুমি যা চাচ্ছ আসলে সেটা যদি বলে যে হ্যাঁ সেটাই করা যাবে, তখন সে বলবে যে অল ফিচার্ড আর ফিজিবল। আর যদি অ্যানালাইসিসে কোনো ব্যত্যয় ধরা পড়ে, তখন বলবে যে তোমার এই এই কাজগুলো আমরা করতে পারবো না, এটা ফিজিবল না, মানে করার উপযোগী না। আমি ইয়েস। বোঝাতে পেরেছি? এখন ইয়েস। কেউ যদি বলে যে প্রোগ্রামিং করে বন্দুক বানিয়ে দাও, সেটা তো আর হবে না, তাই না? বন্দুক বানাতে হলে কারখানায় গিয়ে তো আপনাকে বন্দুক বানাতে হবে, রাইট? ইয়েস। ওকে। তৃতীয় পার্ট বা তৃতীয় পোর্শন যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি ডিজাইন। এই যে প্ল্যানিং করলেন, এই প্ল্যানটা আমি যখনই বলছি আমি একটা সফটওয়্যার বানাবো, বেসিক্যালি আপনি ডাটা হ্যান্ডেল করতে চাচ্ছেন, ডাটাকে আপনি আপনার মতো করে উপস্থাপন করতে চাচ্ছেন। মানে সফটওয়্যারের মূল উদ্দেশ্যই হচ্ছে ডাটাকে হ্যান্ডেল করা, ডাটাকে ইউজার ফ্রেন্ডলি ভাবে ইউজারের সামনে উপস্থাপন করা, নাথিং স্পেশাল, রাইট? যত ওয়েব অ্যাপ্লিকেশন বলেন বা আদার সফটওয়্যার বলেন, মোবাইল অ্যাপস বলেন, সবকিছু বেস কিন্তু ডেটাবেস বা ইনফরমেশন। ক্লিয়ার? আমি যেখান থেকে এই এক্সাম্পলটাতে আসলাম, মানে আমি বলছি যে আমি তো এই এখানে জাম্প ইন করার মূল কারণ হচ্ছে যে ওই রিলেশনাল অ্যালগোরিদমটা আপনাকে বোঝাতে গিয়ে এক্সটেনশন দিচ্ছি, রাইট? এটাও কোর্সের অংশ। হুম। যে আপনি ডেটা সায়েন্স নিয়ে পড়ছেন, বা ডেটা সায়েন্সের মূল কাজ কি, হুম, এবং ডেটা সায়েন্স বেসিক্যালি কত দূর যেতে পারে এবং এর ফিউচার কি, সেটা যদি আপনি নাই বুঝতে পারেন এই কোর্স থেকে, তাহলে তো আপনার ইন্টারেস্টও গ্রো হবে না, আবার আপনি মূল জিস্ট বিষয়গুলো বুঝতেও পারবেন না, তাই কি না? রাইট। আচ্ছা। আগে ধরেন সোফার এখনো এখনো ইনফরমেশন বা ডেটা হ্যান্ডেল মোস্টলি হচ্ছে ইউজিং সফটওয়্যার, বা ডেভেলপমেন্ট স্টেজে। বাট কিছু টুল, বিশেষ করে পাইথন, এসপিএসএস বা আর, যে ল্যাঙ্গুয়েজ গুলো এসেছে, এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমরা প্রচুর বা হিউজ পরিমাণ ডাটাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে একটা ডিসিশনের দিকে নিয়ে যেতে পারি, ট্রেইন ডাটা আকারে। হুম। ট্রেইন ডাটা আকারে আমি একটা ডিসিশনের দিকে যেতে পারি। যেমন আমরা ধরেন বড় বড় জায়ান্ট কোম্পানি যারা মার্কেটিং করে, মার্কেটিং কোম্পানিজ বা যারা বিজনেস করে, তারা যদি ফিউচার প্ল্যানিং না করতে পারে, তাহলে কিন্তু তার বিজনেস বসে যাবে। তাদের প্রিডিকশন লাগবে, যে লাইক আমার ধরেন প্রিডিকশনটা কোথায় লাগে। আমি ইভেন ওই মুদির দোকানি কিন্তু প্রেডিক্ট করে, বাট সে তার ব্রেনের মধ্যে প্রেডিক্ট করে, কারণ সে তার মহল্লার যতজন রেগুলার ক্লায়েন্ট আছে তার উপর বেস করে সে প্রেডিক্ট করে কিন্তু তার দোকানে মালপত্র ওঠায়। আপনি যদি আপনার ইয়েস। মহল্লাতে যেখানে আছেন সেখানে মুদি দোকানের সাথে গিয়ে গল্প করেন, আপনি তাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই, আপনি এই যে আপনি হয়তো এর আগে কখনো চিন্তাও করেননি ওভাবে, যদি এখন থেকে আপনি যাকে চিন্তা করে কি তাকে গিয়ে কোশ্চেন গুলো করেন, তার অ্যান্সার আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যে ভাই আপনি কি চিন্তা করে আপনি আপনার দোকানে এই যে 20 কেজি আটা উঠিয়েছেন, এটা কতদিনে আপনি সেল করবেন, কতদিন পর পর আপনার আটার চালান আসে, অথবা চালের চালান আসে, অথবা লবণের প্যাকেট আপনার কাছে আসে, বা আপনি নিজেই কতদিন পর পর গিয়ে বাজার থেকে এগুলো পাইকারি দরে কিনে নিয়ে আসেন, এবং এর ক্যালকুলেশনটা কি। উনি দেখবেন বলবে যে লাইক আমার প্রতি সপ্তাহে লাইক 50 কেজি লবণ সেল হয়। এটা তার বহুদিনের এক্সপেরিয়েন্স থেকে সে কিন্তু প্রেডিক্ট করে নিয়েছে। আবার সে প্রেডিকশনটা এরকম করবে যে আহ রমজান আসছে, রমজানে এই জিনিসগুলো লাগবে, রমজানের মধ্যে এই লোকগুলো এই প্রোডাক্ট গুলো বেশি কিনে, এই প্রোডাক্ট গুলো কম কিনে, রাইট?
ফ্রাইডে স্যাটারডেতে এই পার্টিকুলার প্রোডাক্ট গুলোর বেশি চাহিদা থাকে, সে কিন্তু চট করে ওটা বুধ বা বৃহস্পতিবারে নিয়ে দোকান ভর্তি করে ফেলে। আমি বোঝাতে পেরেছি? তো ইয়েস। আহ, যেটা হয় আর কি বেসিক্যালি, যে মুদির দোকানগুলোতে, মহল্লা মুদির দোকানগুলোতে একটু খেয়াল করে দেখবেন যে ফ্রাইডে স্যাটারডেতে বিশেষ করে দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো তারা বাইরে বের করে দেয়, কারণ ওই সময় কোল্ড ড্রিঙ্কস বেশি সেল হয় ফ্রাইডে বা স্যাটারডে। তারা হয়তো আহ আর আগে থেকে সেটাকে সোর্স করে এনে রেখে দেয়, এটা কিন্তু তাদের প্রিডিকশন বা অ্যানালাইসিস। বাট যখন আপনি এন্টায়ার কান্ট্রি ধরে চিন্তা করবেন, যেখানে বিলিয়ন্স অফ পিপল, রাইট, সো তাদেরকে আপনি যদি প্রেডিক্ট করতে চান তাহলে ট্রেন ডাটা আপনার লাগবে। আপনার কাছে অত ডাটা নেই, বাট ওটাকে আপনাকে প্রেডিকশনের মাধ্যমে কাছাকাছি লেভেলের যদি প্রেডিকশন না করেন, আপনার তো ব্যবসায় লস খেয়ে যাবে, তাই কিনা? ধরেন আমি আমি আমার একটা বিশাল ব্যবসা আছে, যে ব্যবসা দিয়ে আমি মনে করেন যে এমন একটা প্রোডাক্ট আমি রেডি করছি, যে প্রোডাক্টটা হয়তো আমি 2 লাখ পিস রেডি করব, এবং আমি জানি যে এটা অ্যারাউন্ড 2 লাখ পিস সেল হয়ে যাবে ইন দিস ইয়ার। আর যদি সেটা 2 লাখ পিস সেল না হয়, বছর ঘোরার সঙ্গে সঙ্গে প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে আমার লস হতে থাকবে। তাহলে কি আমার বিজনেসটা লালবাতি চলবে? যদি আমি প্রেডিক্ট করি 2 লাখ আর আমি যদি সেল করি 1 লাখ, তাহলে আমার ব্যবসা কি টিকবে? হুম। ডেফিনেটলি না। ডেফিনেটলি নট, আমার ব্যবসা বসে যাবে। তো ইন দ্যাট কেস প্রিডিকশনটা বা অ্যানালিটিক্যাল ডাটাটা বা ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখনকার দিনে এই প্রেডিকশনটা অ্যাকুরেসি দিয়ে করতে হচ্ছে, কারণ কম্পিটিটর অনেক বেশি, কম্পিটিশন অনেক হাই, রাইট? সো আমি যদি অ্যাকুরেট প্রেডিকশন না করি, আমি সফটওয়্যার বা টেকনোলজির সহায়তা না নেই, তাহলে কিন্তু আমি মার্কেটে টিকতে পারবো না। ওকে, এই কারণেই এত এত সফটওয়্যার, এত এত অ্যানালাইসিস এবং এত এত অ্যাডভান্স টেকনোলজি মার্কেটে ইনভেস্ট হচ্ছে। তো আমি ডেটাবেজে ফেরত যাবো, বাট আমি পরের স্টেপে যাচ্ছি। দেখেন, কোনো একটা সফটওয়্যার যখন ডেভেলপ হয়, আপনি যে সফটওয়্যারটা মনে করেন, ফর এক্সাম্পল আপনি ফেসবুক ইউজ করেন, আপনি জিমেল ইউজ করেন, আপনি লিঙ্কডইন ইউজ করেন, ই কমার্সের কোনো একটা সাইট দেখেন, নিউজ পেপারের নিউজ পড়েন, সবই ওয়েব বেসড সফটওয়্যার। এবং প্রতিটার ক্ষেত্রে এই স্টেপগুলো প্রযোজ্য। ফার্স্টে প্ল্যানিং করেছে তারা, দেন অ্যানালাইসিস করেছে, তারপর কি করেছে, ডিজাইন করেছে আর আউটলুকটা দেখতে কেমন হবে। ওকে। ইয়েস স্যার। হ্যাঁ। তো আউটলুকটা দেখতে কেমন হবে, এটাকে বলা হয়ে থাকে ডিজাইন। এখন এখন ধরেন আপনার ডিজাইনের কথা, হ্যাঁ, ডিজাইনটা এটা নির্ভর করে কিন্তু যিনি প্ল্যান করছেন তার রুচির উপরে, হ্যাঁ। যদিও অ্যানালিস্ট যিনি আছেন, উনি তাকে সহায়তা করবেন অথবা পরামর্শ দেবেন, রাইট, যে তুমি ডিজাইনটা এরকম করতে পারো ফর বেটার বেটার কাস্টমার। 4 নম্বর স্টেজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ডিজাইন তো বুঝেছেন, সফটওয়্যারের ইন্টারফেস, হ্যাঁ। ইয়েস স্যার।
ইমপ্লিমেন্টেশন, দ্যাট মিনস এটা আসে হচ্ছে কোডিং। আপনার কোডিংটা এখানে মুখ্য বিষয়, যে এখানে কোড বা সফটওয়্যারের ডেভেলপমেন্ট কোডিংটা বেসিক্যালি এখানে কি হবে, মানে অ্যানালিটিক্যাল বা ডিজাইনের উপর বেস করে কোডাররা সেটাকে ডেভেলপমেন্ট শুরু করে দেয়। এই ইমপ্লিমেন্টেশনটাই বলা হয় থাকে ডেভেলপমেন্ট স্টেজ। এটাকে কি বলা হয়ে থাকে? ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট স্পেস। ডেভেলপমেন্ট স্টেজ। ডেভেলপমেন্ট স্টেজ, তো ডেভেলপমেন্ট স্টেজে মূল দায়িত্ব থাকে ডেভেলপমেন্ট টিমের কাজ। আচ্ছা, টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন। সো এই পার্টটাতে এসে সফটওয়্যারটা যখন ডেভেলপ হয়ে যায়, এটা সঠিকভাবে, হ্যাঁ, সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা, যেভাবে প্ল্যানিং হয়েছে, যেভাবে অ্যানালাইসিস হয়েছে, ঠিক সেভাবেই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে কিনা, সেটা টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কি করা হয়, চেক করা হয়। এই ডিজাইন টিম আলাদা থাকে, অ্যানালিটিক্যাল টিম আলাদা থাকে, ইমপ্লিমেন্টেশন টিম আলাদা থাকে, এবং টেস্টিং টিমও কি থাকে, আলাদা থাকে। আমি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ইউএসএ তে সবচেয়ে বড় যে মার্কেটটা সফটওয়্যার কোম্পানিগুলোর কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে টেস্টিং। তো কোনো কোম্পানিতে যদি 500 এমপ্লয়ি থাকে ডেভেলপার, ডিজাইন এবং ডেভেলপার, 500 থাকে টেস্টিং, সফটওয়্যার টেস্টিং। তো কোয়ালিটি এনশিওর না করে ওরা কোনো প্রোডাক্টই মার্কেটে নিয়ে আসে না। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ইউএসএ তে টেস্ট ইঞ্জিনিয়ারদের চাকরি অনেক বেশি, অপশনও অনেক বেশি। আর 6 নম্বর স্টেজটা হচ্ছে যে সফটওয়্যারটা বানানো হলো এতগুলো স্টেজ ফলো করে, সরি, এটাকে মেনটেনেন্স করা। মেনটেনেন্স করা, মেনটেনেন্স ইস্যুটা কি কি মেনটেন করা হয়? সফটওয়্যার তো এমনি এমনি চলে না, এটাকে আপ অ্যান্ড রানিং রাখতে হয়। যদি ওয়েব বেসড হয়, এর পেছনে, ধরেন আমি এই যে সফটওয়্যারটার কথা বলছি, জিমেল, এখানে কত শত ইমেল আমার কাছে আসছে, তার সাথে অ্যাটাচমেন্ট আসছে, আমি কত ফাইল আপলোড করে রাখছি, এবং কখনো আমি এডিট করছি, কখনো আপডেট করছি, রিনেম করছি, ফোল্ডার ক্রিয়েট করছি, কত কিছু করছি। এই যে সার্ভারটা, এবং কোটি কোটি ইউজারের জন্য জায়গা দেওয়ার বিষয়টা, এটা তো চারটিখানি বিষয় না, তাই কিনা? ডেফিনেটলি। হুম? আবার নতুন নতুন ফিচার কোথাও কোনো না কোনো সময় যুক্ত হতেই আছে সফটওয়্যারের সাথে। আপনি ফেসবুক যদি ব্যবহার করেন, 5 বছর আগে যা ছিল এখন কিন্তু নাই, আমূল পরিবর্তন হয়েছে, তাই না? আর 2 বছর পর বা 5 বছর পর যে কারেন্ট যে অবস্থা আছে সেরকম থাকবে, সেটাও আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি না। তার মানে এটা প্রতিনিয়ত কি হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, পরিবর্ধন করা হচ্ছে, সেটা ওই মেইনটেনেন্স পার্টের মধ্যে, এটা কন্টিনিউয়াস প্রসেস। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে এই প্রসেস গুলো ফলো করতে হয়। সবই কিন্তু নির্ভর করে ডাটার উপর বেস করে, রাইট? তো আমি যখন বলছিলাম যে এই যে ডিজাইন, আমি একটু ফেরত আসি 3 নম্বর পার্টে, 2 রকমের ডিজাইন। একটা হচ্ছে ওই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস ডিজাইন, আর একটা হচ্ছে ওই সফটওয়্যারের ডেটাবেস ডিজাইন। ডেটাবেসে কি কি তথ্য থাকবে, কোন টেবিলে কোন ডেটা থাকবে, রাইট? কোন টেবিলের মধ্যে কোন ডাটা থাকবে, কি কি টেবিল হবে, কোন টেবিলের সাথে কি রিলেশন থাকবে, সবই কি এই ডিজাইন পার্টে তৈরি করা হয়ে থাকে। তার মানে ইমপ্লিমেন্টেশন কোড লেখার আগে ওই ডিজাইনটা থাকে। আমরা তো যখন কোডিং বা ডাটাবেস শিখছিলাম, তখন আমরা ইচ্ছে মতো ডাটাবেস টেবিল বানাচ্ছিলাম এবং সেখানে ডাটা রাখছিলাম, এবং ওই ডাটা রাখা ডাটাবেস টেবিলের ডাটার মধ্যে আমরা কি করছিলাম, কোয়েরি লিখে লিখে, ছোট ছোট কোয়েরি লিখে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ শিখছিলাম, তাই কিনা?
ইয়েস বিষয়টা স্যার। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা কি আমরা এখনো খুবই বলতে পারেন যে নবিশ স্টেজে আছি, কোনো একটা ডাটা বা ইনফরমেশন বা সফটওয়্যারের পার্সপেক্টিভ থেকে। বাট আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করছি, রাইট? ইয়েস স্যার। আমি আপনাকে ইমেজটা দিয়ে রাখছি, আপনি SDLC এটা নিয়ে একটু স্টাডি করবেন, ঠিক আছে? স্টাডি করে আপনি একটা ছোট্ট প্রেজেন্টেশন আমাকে দেবেন, এই 6টা টার্মের উপরে 6টা পাওয়ার পয়েন্ট মানে পাওয়ার পয়েন্ট পেজ, এবং ওখানে প্রতিটার উপরে কিছু তথ্য যেন আপনি পড়েন, এবং এটা আমাকে নেক্সট ক্লাসে বলবেন। ওকে স্যার। আপনাকে আমি শেয়ার করছি। হুম, এটা নিয়ে রাখুন, আমি একটু পানি নিয়ে আসি। স্যার পেয়েছি। হ্যালো। ইয়েস স্যার। সো ফর যা আলোচনা হয়েছে এটা নিয়ে আপনার কোনো কোশ্চিন আছে? সো ফার নো কোয়েশ্চেনস। হুম। এবার এবার তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ডেটাবেজে ডেটাবেজের যে বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছিলাম সেখানেই আমরা আরো কিছু বিষয় কনসেন্ট্রেট করি। আহ, আপনি 2টা টেবিলে করেছেন এবং আপনি জয়েন্ট কুয়েরিও লিখেছেন। আপনি কি আমরা কি অর্ডার বাই শিখেছি? অর্ডার বাই, ইয়েস স্যার, অর্ডার বাই তো। অর্ডার বাই আগেই করেছেন না? আচ্ছা, ঠিক আছে। অর্ডার বাই করেছেন, আপনি একটা কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার যেহেতু বেশি ডাটা আছে তো ওখান থেকে আমরা করি। স্যার অর্ডার বাই অ্যাজ ইন ওই যে আমরা অ্যাসেন্ডিং করছিলাম, তারপর হ্যাঁ, হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিমিট। লিমিট।
আপডেট ডিলিট করেছি তো না? ইয়ার আপডেট ডিলিট করছি। আপডেট ডিলিট করেছি। স্ক্রিন দেখা যায় তো স্যার নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েরি আমরা শিখি। এখানে দেখেন একটা প্রাইস বিষয় আছে, হ্যাঁ, প্রাইজের বিষয় আছে। তো আমরা এখানে থেকে যদি একটা কোয়েরি লিখি, ছোট্ট কোয়েরি লিখি, যে সিলেক্ট লিখেন, এখানে যান, ওই যে কোয়েরিতে চলে যান, এডিটে চলে যান, এডিট। হুম হুম। এখানে আপনি লিখবেন এরকম যে সিলেক্ট ম্যাক্স, স্যার স্টারের জায়গায়, স্টারের জায়গায় এটুক থাকবে, এটুকু। স্টার কে মুছে দেন, ম্যাক্স, MAX, ক্যাপিটাল লেটার, ব্র্যাকেটের মধ্যে লিখবেন প্রাইস, কলামের নামটা। হুম। আমি বলছি যে তুমি প্রাইসটা, ম্যাক্স প্রাইসটা নিবা কোথা থেকে? ফ্রম TBL বুক। এবার গো প্রেস করেন। শুধু প্রাইসটা দেখাইছে। হুম। এখানে প্রাইসটা দেখিয়েছে 9 টাকা 45 পয়সা, এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রাইস। ঠিক আছে, ম্যাক্স প্রাইসটা। এখন আপনি ধরেন, আহ, আমরা যদি বলি যে ইনফ্যাক্ট মিনিমাম প্রাইসটা আমি দেখবো, আমার যত রেকর্ড আছে তার মধ্যে মিনিমাম প্রাইসটা কত। ইয়েস স্যার। তাহলে আমি ওই ম্যাক্স এর জায়গায় মিন ফাংশনটা দিলেই সেটা দেখতে পাবো। এডিটে যান। হুম। ম্যাক্স এর জায়গায় মিন দেন। হুম। ওই দেখুন, মিনিমাম প্রাইসটা আপনি পেয়ে যাচ্ছেন। বোঝা যাচ্ছে? ধরেন আপনার রেকর্ড আছে 1000 অফ, আপনার কি এখন ওইটা চিন্তা করার দরকার আছে যে আপনার ম্যাক্স এবং মিনিমাম আমাকে যদি খুঁজে বের করতে হয় তাহলে আমাকে কত কাঠখড় পুরাতে হবে? না। বেসিক্যালি ওই অত কাঠখড়ের দরকারই নাই। আমি আমার রেকর্ডের টেবিলটা আমার হাতে যদি থাকে, আমি ম্যাক্স ফাংশন কল করে সেটা পেতে পারি, এবং আমি প্রাইস দিয়ে পেতে পারি, অথবা আদার্স যে কোনো ডাটা দিয়ে কিন্তু আমি চাইলে পেতে পারি, এবং মিন যদি চাই মিন আমি পেতে পারি, তাই কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এটা আপনি নোট করে রাখবেন, হ্যাঁ। আমি তো ওভারঅল শেখাচ্ছি, নোট করে না রাখলে এলোমেলো হয়ে যাবে। হুম। এই যে কি কি শিখলেন আর কি কি বাকি থাকলো। ঠিক আছে। এখন ইয়েস স্যার। এখন মনে করেন যে আমি সামেশন করতে যাচ্ছি অথবা অ্যাভারেজ করতে যাচ্ছি, হ্যাঁ। আমার যতগুলো প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্ট গুলো, ধরেন আমি আর 100 প্রোডাক্ট আছে, আমার প্রাইস দেওয়া আছে হচ্ছে বিভিন্ন রকমের প্রাইস আছে। যেমন আমি বললাম যে আমার স্টকে যে প্রোডাক্ট গুলো আছে আনসোল্ড, এটার টোটাল প্রাইস কত, সেটা যদি আমি জানতে চাই, হুম, তাহলে আমি ইয়েস কি স্যার। করব? ঠিক আছে, তখন আমি কি করব? বেসিক্যালি এর জন্য একটা ছোট্ট ফাংশন আছে, তার নাম হচ্ছে কি সাম। এটাতেই যান, যে আমি সাম ফাংশনটা যদি প্রাইস সাম করি, আমার যতগুলো প্রাইস আছে, আপনাকে, হ্যাঁ, এই মিনিমামের জায়গায় সাম লিখেন, SUM। আপনি একটা কাজ করেন, লেফট সাইডে DB_বুকের উপরে রাইট ক্লিক করেন, লেফট সাইডে যান, লেফটে যান, লেফটে, আপনি রাইটে চলে গেছেন, লেফটে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন,
হ্যাঁ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, প্রথমটা প্রেস করো। হ্যাঁ, ওইটা ওপেন হোক, ওই ওই ট্যাবে যান, ওই ট্যাবটাতে যান। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, এখানে আমার বুক আছে কয়টা, 4টা। এবং এখানে কোনোটার প্রাইস 8.66, 9.45, 9.36, 8.97, রাইট? আমি যখন সাম করব, পরের ট্যাবে যান যেটাতে আপনি কোয়েরি লিখছিলেন। হুম, সাম করলে কি হবে, ওই 4টা প্রোডাক্টের সামেশন চলে আসবে এখন আপনার হাতে। আমি বোঝাতে পেরেছি? ইয়েস। তো যান ওটা করেন, দেখি। এবার আপনি একটু ম্যানুয়াল যোগ করে দেখেন তো এটা ঠিকঠাক কাজ করেছে কিনা। ইয়েস স্যার, ঠিক কাজ করছে। ঠিক কাজ করেছে না? ইয়েস স্যার। বাট এখানে এত আচ্ছা, বলেন। এখানে তো ডেসিমালসে অনেক বেশি নাম্বার দিয়েছে, বাট ডিস্টেন্স। হুম। এই যে অনেকগুলা নাম্বার দিয়েছে। ফ্লোটিং পয়েন্টে, হ্যাঁ ওটা ফ্লোটিং পয়েন্টে তো এসকিউএল কোয়েরি। তো কোয়েরির এগেনস্টে বেসিক্যালি যেটা হয়, আহ, ওরা 11 ডিজিট পর্যন্ত মোটামুটি বিষয়টা ঠিক রাখে। একটু দেখেন তো ফ্র্যাকশনের পরে 9 ডিজিট আছে কিনা। যান, ও ভিন্ন ট্যাবে যান, পাশের ট্যাবটাতে। হুম, কয়টা ইয়ে আছে দেখেন, মানে ডটের পরে কয়টা, মানে কি বলে, ডিজিট আছে। 13 মনে হচ্ছে। কত? 13, 1 2 3 4 5 13, 6। বুঝতে পেরেছি। হুম, তার ইয়েস মানে স্যার, এটা এটা 13 আসছে। মিনিমাম, মিনিমাম কিন্তু 11 ডিজিট পর্যন্ত, মিনিমাম 11 ডিজিট পর্যন্ত। এখন আরো এর সম্ভবত ইয়ে বেড়েছে। 11 ডিজিট পর্যন্ত বাই ডিফল্ট তারা নিয়ে কিন্তু ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে, যে যে কোনো কিছু যদি ফ্লোটিং পয়েন্ট হয় তাহলে প্রথম আহ, মানে কি বলে, ফ্লোটিং পয়েন্টের আগের ডিজিটের উপর বেস করে পরের পয়েন্ট গুলো কতটুকু লেন্থের হবে সেটা তারা নির্ধারণ করতে, এখন সেই সংখ্যা অনেক বেড়েছে। এটা হয়তো 11 থেকে 15-এ গেছে, দ্যাটস ওয়াই আমার ডিজিট কিন্তু কত দেখাচ্ছে, পয়েন্টের আগে 2 ঘর এবং পয়েন্টের পরে 13 ঘর। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার, নর্মাল এডিশনে হুম হুম হুম। 0.44 আসছে, সো দ্যাটস ওয়াই। তাই হবার কথা, তাই হবার কথা, কারণ আপনি 439 মিনস অ্যাকচুয়ালি 4। আচ্ছা, আপনি তাহলে কি কি করলেন, কি কি করলেন আমার, 4টা ফাংশন, সম্ভবত 3টা ফাংশন আমরা দেখলাম, তাই না? 3টা ফাংশন আমরা দেখলাম, ম্যাক্সিমাম, মিনিমাম এবং সামেশন। এবার কাউন্ট করি, যে লাইক আমার কয়টা রো আছে ফর এক্সাম্পল, আমি জানি না, আমার টেবিলে হিউজ নাম্বার অফ রেকর্ডস আছে। এখন আমি দেখতে চাচ্ছি যে কতগুলো আছে। কোয়েরির মাধ্যমে কি করব, যান করে যান। সামের জায়গায় আপনি কাউন্ট,
তাহলে কি লিখলাম? কাউন্ট। কাউন্ট। তাহলে কাউন্ট দিয়ে দেখেন কয়টা আছে। 4। 4, তার মানে আমার রো সংখ্যা 4 আছে, so it's আমার কাউন্ট। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এখন এখন আমরা কাউন্টও শিখলাম। তা আপনি এই বিষয়গুলো মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ সিনট্যাক্স, বাট ছোট ছোট সিনট্যাক্স। এরপরে আসছে হচ্ছে লাইক অ্যাভারেজ। ঠিক আছে, আমি যদি চাই যে আমার অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস কত, হুম, আমার অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস কত, আমার প্রোডাক্ট হচ্ছে, কারণ আমি ম্যাক্সিমাম বের করেছি, মিনিমাম বের করতে পারি, রাইট? তাহলে আমার অ্যাভারেজটা কত? তাহলে এখানে AVG, হ্যাঁ, যেহেতু আপনি প্রাইজের করসপন্ডিং করছেন, কাউন্টের জায়গায় অ্যাভারেজ AVG লিখলেই তাহলে ওই চারটা ভ্যালুর অ্যাভারেজ প্রাইস সে আপনাকে দিয়ে দেবে। করেন। একটা নাম্বার দিয়েছে। হুম, অ্যাভারেজ আপনাকে ওই যে চারটা ফল যোগফল হয়েছিল না, সেই যোগফলের উপর বেস করে কি হলো, যোগফলের উপর বেস করে 4 দিয়ে ভাগ করে সে অ্যাকচুয়ালি অ্যাভারেজটা দিয়েছে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। হুম, তাহলে অ্যাভারেজটা শিখলেন। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লাইক, হুইচ ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে পারেন যে পড়েছেন। আচ্ছা, পাশের ট্যাবটাতে যান, পাশের ট্যাবটাতে যেখানে বুক টেবিলটা ওপেন করা আছে, ব্রাউজারের ট্যাবে যান। হুম, yeah? এখানে আরো দুইটা ভ্যালু অ্যাড কর, হ্যাঁ, আরো দুই তিনটা ভ্যালু অ্যাড কর। কারণ আমি সার্চিং, জানেন না যে সার্চ করে বের করা, হুম, আপনি অনেক সময় অনেক সাইটে গিয়ে সার্চ করেন না, ইয়েস স্যার। ওই সার্চিং টেকনিকের জন্য কি ধরনের কোয়েরি ব্যবহৃত হয় সেটা আমরা শিখবো। ওকে স্যার, 1 সেকেন্ড একটু সময় দেন। হুম হুম, sure. স্যার কয়টা ইনসার্ট করবো? 2টা? দুই তিনটার পর। ওকে, নামটা দেখে নিই একটু। স্যার রিডার আইডি কি দিব? না। না না, রিডার আইডি বললাম না। ও হ্যাঁ, রিডার আইডি দেবেন। বুক আইডি তো প্রাইমারি, কি রিডার আইডিটা তো ফরেন। গত ক্লাসে আমরা 4টা রিডার আইডি দিছিলাম, 3টার মধ্যে 3 দিয়েছিলাম, একটার মধ্যে 4। দেন 4 দেন, 3 দেন, ইচ্ছা মতো দেন। মেবি।
দেখা যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ইয়েস স্যার, আমি দুইটা ফিল আপ করে দিয়েছি। সেভ করেন। ইয়েস স্যার, ডান। আপনার ভ্যালু আছে এখন 6টা ভ্যালু আছে। বিভিন্ন নামের বুক আছে, আচ্ছা না, বিভিন্ন নামের কিন্তু আপনার বুক আছে। আমি চাচ্ছি বুক নেমের উপর বেস করে, হুম, বুক নেমের উপর বেস করে সার্চটা করতে, বা বুক নেম যেটা টি দিয়ে শুরু হয়েছে সেই বুকের নামগুলো বা সেই রোটা আমাকে দেখাবে। এটাকে বলা হয় লাইক অপারেশন। ওকে, যে লাইক এরকম যে আমি নাম ধরে আমি সার্চ করতে পারি, আমি অথরের নাম ধরে সার্চ করতে পারি। হুম, আমি আহ, এই পার্টিকুলার ধরেন কি আছে, এই পার্টিকুলার রেকর্ডের উপর বেস করে, যেহেতু বাকিগুলো ইন্টিজার ভ্যালু, বাকি ইন্টিজার ভ্যালুর জন্য তো আমরা ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ এগুলো শিখলাম, তাই না? এখন যদি আমি স্ট্রিং টাইপ ভ্যালুর উপর বেস করে যদি আমি কোনো ডিসিশন নিতে চাই, তখন কিভাবে পারবো? এর জন্য আমাদের এই পদ্ধতিটা আমরা একটু শিখে রাখি। এটাকে বলা হয় লাইক অপারেশন। আমরা তো হোয়ার ক্লজ দেখেছিলাম, ডিলেট করার সময়, আপডেট করার সময় আমরা হোয়ার ইউজ করেছি লাস্ট স্টেপে। আজকে আমি এখন দেখাবো সার্চিং এর জন্য মোস্টলি ইউজ, সেটা হচ্ছে লাইক অপারেশন। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ প্রাবণ, এডিটে যান। অ্যাজ এন এ এডিট, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, লিখেন সিলেক্ট স্টার ফ্রম টিউটোরিয়াল বুক, তার লাস্টে কার্সরটা নিয়ে যান। হ্যাঁ, ওইটা থাক, ওইটা থাক, ওইটা থাকবে। স্পেস দেন, স্পেস। হুম, হোয়ার, স্পেস, বুক নেম, বুক নেম, স্পেস, লাইক, স্পেস, সিঙ্গেল কোট, দুইটা দুইটা সিঙ্গেল কোটেশন দুইটা দেবেন। এবার মাঝখানে নিয়ে আসেন কার্সরটা। মনে করেন আপনার, আমি চাচ্ছি যে 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 কাস্টমারের নাম টি দিয়ে শুরু হয়েছে সেই রেকর্ড গুলো আসবে টি। স্যার, বুকের নাম। হ্যাঁ হ্যাঁ, বুক নেম টি, পার্সেন্টেজ, পার্সেন্টেজ যেটা মডিউলার সাইন। তো এটাই। হুম হুম হুম, এইটাই। তো আপনি ইয়ে করেন, রান করেন, একটু খেয়াল করেন এবার। বুক নেম টেলিভিশন দিয়েছেন, আর দিস কাইট রিউমার, রাইট, এটা করেছেন। সো আপনি টি দিয়ে বুক নেম দিয়ে কিন্তু সার্চ দিলে আমি পাচ্ছি, রাইট? মানে বিষয়টা তো বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আবার এডিটে,
আচ্ছা, এবার দেখেন আপনি তো বুক নেম দিয়ে করলেন তাই না? আমি যদি অথর নেম দিয়ে করতে চাই, আমাদের কি অথর নেম আছে না একটা ফিল্ডের নাম, ডেটাবেস ফিল্ডের নাম অথর নেম? ইয়েস ইয়েস। অথর নেম দেন। স্যার ডি দিয়ে অথর নেম নেই আই গেস। তাহলে কি দিয়ে আছে সেটা দেখেন, সেটা দিয়ে আপনি সার্চ করেন। আপনার নামে যদি কোনো বুক লিখে থাকেন বা আর দিয়ে, অবশ্যই আপনাকে পার্সেন্টেজ, এটা আমি এবার একটু বলবো। এইটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো লেটার লিখেন, হ্যাঁ, আপনি যদি ধরেন এরকম লিখেন যে পার্সেন্টেজ, ফার্স্টে পার্সেন্টেজ দেন পরে আর দেন, এর অর্থ হচ্ছে যে সামনে যাই থাকুক সবার শেষে যদি আর থাকে সেগুলোকে তুলে নিয়ে আসবে। আর আপনি যদি প্রথমে আর লিখেন এবং পরে পার্সেন্টেজ লিখেন, এর অর্থ হচ্ছে যে প্রথমে আর থাকবে এবং পরে যা থাকুক সেটা আমার দেখার বিষয় না। আমি কি বোঝাতে পেরেছি? আরেকবার রিপিট করেন প্লিজ। আচ্ছা, আপনি পাশের ট্যাবটাতে যান, যে ট্যাবে ডাটা ওপেন করা আছে, হ্যাঁ ওই ব্রাউজ করেন। ব্রাউজ করেন, এখানে দাঁড়ান, আপনি কি লিখছেন অথর নেম দিয়ে, আপনার আর দিয়ে দুইটা অথর আছে, রাইট? তো আপনি যখন আর পার্সেন্টেজ করবেন তাহলে যেটা হবে যে আর দিয়ে শুরু হয়েছে সেগুলো দেখাবে। বাট আপনি যদি লিখেন পার্সেন্টেজ আর, প্রথমে পার্সেন্টেজ দেন আর পরে দেন, তো সে যেটা করবে যে নামের শেষ অক্ষর আর আছে কিনা সেটা সে খুঁজে দেখবে। আমি বোঝাতে পেরেছি? ও আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার। তাহলে আপনি সেটা করেন, চেক করেন, কুড়িটা লিখেন। 8% দেখি আগে। ইয়েস স্যার এসেছে। শুরুর আপনি সিনটেক্সটা কি লিখেছিলেন, আর দেন পার্সেন্টেজ। হ্যাঁ, এবার আট যদি আপনি এটা পার্সেন্টেজ চেঞ্জ করেন তাহলে কি হবে? এডিটে যান, পার্সেন্টেজ আরটা ফার্স্টে রিমুভ করে দেন, দেন প্রথমে পার্সেন্টেজ লিখেন পরে আর লিখেন। আসে না কিছু আই গেস। হ্যাঁ আসবে তো, নাই কারণ আর দিয়ে শেষ হওয়া কোনো কিছুই নাই, কোনো নামই নাই। স্যার আর দিয়ে শেষ হওয়া মানে একদম লাস্ট লেটার অফ আর মানে? লাস্ট লেটার অফ আর, এক্স্যাক্টলি। আছে, না লাস্ট স্যার। লেটার অফ আর আছে, নেই, তার মানে আর আসছে না। বিষয়টা বুঝতে পেরেছেন কি? এবার আসি ডাবল ডিজিট। ধরেন আপনি এবার ব্রাউজারে যান, পাশেরটাতে যান, পাশের ট্যাবে যান, এখানে দেখেন আমি বলছি যে অথর নেম যার, যার নাম হচ্ছে SH, ধরেন এস দিয়ে ধরেন আপনি আপনার 1 লাখ রেকর্ড আছে, আপনি এস দিয়ে যদি সার্চ দেন 1000 চলে আসবে, তাই না? 1000 নাইম আসবে। আমি আরো কাছাকাছি যেতে চাচ্ছি, SH যাদের আছে সেগুলো তুলে নিয়ে আসবো।
কোয়েরিতে যান, তাহলে কোডটাতে যান। এখানে ওই যে লাইকের পরে এইচ লিখেন, এস, অথবা আপনি আবার ব্রাউজে যান, আমি এবার একটু চেক করি, ব্রাউজে যান, আবার পরের ট্যাবে যান। এখানে দেখেন রিক, RRO, আপনি রিক এটা কি লিখেছেন, আর আছে রোয়ালস, স্যার তাই না? একটা হচ্ছে রিক আর একটা রোয়ালস, তো RI আর ও। আমি যদি ওখানে লিখি যে RI%, তাহলে কিন্তু আর দুইটা রেকর্ড আসবে না, স্পেসিফিক্যালি ওই 2 নম্বর রেকর্ডটাই আসবে। তো কোয়েরিতে যান। হুম, কোয়েরিটাতে যান। স্যার ব্র্যাকেটস এর মধ্যেই হবে। হুম হুম, অফকোর্স প্রাইভেট। হুম, যান, সার্চ দেন। ইয়েস স্যার। বুঝতে পেরেছেন যে সার্চিংটা বেসিক্যালি কিভাবে হয়? ইয়েস স্যার। আচ্ছা, এর পরের যে সিনটেক্সটা আছে সেটাতে আমরা লাইকটা আমরা বুঝলাম, লাইক নিয়ে আপনার কোনো ইয়ে আছে? না স্যার। লাইক বিটুইন, এটা ইম্পর্টেন্ট। ব্রাউজ করেন তো আপনার ইয়েটা, পাশেরটা পেজ। হ্যাঁ, আপনি প্রাইস গুলো সব খুব কাছাকাছি দিয়েছেন, প্রাইস গুলো খুব কাছাকাছি। আপনি একটা কাজ করেন তো, এই যে ছয়টা প্রোডাক্ট আছে না আপনার কাছে, বুক আছে, আপনি জাস্ট এডিট করে এরকম করেন তো, এই প্রত্যেকের সাথে, প্রথমটার সাথে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6 এরকম যুক্ত করে দেন, মানে 18 করে দেন, এটা এটা 29, এটা 39, এটা 48, এটা 57, 68 এরকম করে দেন, মানে সামনে একটা করে ডিজিট বসিয়ে দেন। মানে ডিজিট ইন ইন উইচ নাম্বার, মানে বুক নেমের প্রাইজের আগের? ক্ষেত্রে, প্রাইজের এগেনস্টে, প্রাইজের এগেনস্টে। প্রাইসের against এ। হ্যাঁ, আপনি ইয়ে করেন, এই যে এটা সহজ সহজ ওয়ে আছে, নিচে আসেন, একটু নিচে আসেন, দেখেন চেক অল আছে, একটা চেক বক্স আছে, চেক অল, চেক ও। উপরে উপরে আর একটু উপরে, ইয়েস। হ্যাঁ, চেক অল। ঠিক করবো এটাতে? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন চেক বক্সের উপরে, হ্যাঁ। এবার এডিট প্রেস করেন, ডান সাইডে এডিট বাটন আছে। হুম, এটা এডিট বাটন আছে, সবগুলো একসাথে এডিটেবল চলে আসবে। আপনার ইন্টারনেটের স্পিড মনে হয় বেশ দুর্বল। ইয়েস স্যার। হুম,
হ্যাঁ, ওইটা 1.8 করেন। 1.8। শুরুতে 1 দেন, শুরুতে, হ্যাঁ। তারপরে নিচে আসেন, নিচেরটায় আসেন, স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করেন, হ্যাঁ, এটাতে 2.9 দেন। সিলেক্ট হয় না, হ্যাঁ, এর প্রাইসটা সিলেক্ট অ্যাকচুয়ালি হচ্ছে না। 29 করে দেন। 29। আপনার 9.45 আছে, এটা 29.45 করে। বুঝতে পেরেছেন? হ্যালো? স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আমি মাঝে শুনতে পাইনি, এখন আবার শুনতে পাচ্ছি, বলেন। আপনি এটা 29.45 করেন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, প্রাবণ? হ্যালো স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এখন মাত্র শুনতে পেলাম। ইয়েস স্যার, আমার হ্যাঁ, এটা করেন, এটা টোয়েন্টি নাইন বুঝছি পয়েন্ট ফোর ফাইভ করেন, 29.45। না কি হচ্ছে, হ্যাং খাইছে আই গেস, এইটা সিলেক্ট হচ্ছে না। হচ্ছে না? তাহলে তাহলে রিমুভ করে দেন সিলেক্টই ওইটা। হচ্ছে না। আহ, তাহলে কি বলবো, এটা আমার আমার স্যার আপনি পরম। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। ওইটাকে আপনি, হ্যাঁ, এটা আপনি রিমুভ করে দেন। 9.45, এটা তো আপনি সিলেক্ট করে রেখেছেন। জাস্ট ওই ভ্যালুটা পরিবর্তন করেন, 29 করে দেন। ইয়েস স্যার, আমি ওটা কি আপনার ওখানে যেতেই পাচ্ছি না যাতে আমি চেঞ্জ করি। কেন যেতে পারছেন না? আচ্ছা, আবার নতুন করে যান, একটা একটা করে ফিল করে করেন, বেটার। একসাথে অনেকগুলো হয়তো আপনার কম্পিউটারে সাপোর্ট করছে না। আপনি আবার টেবিলটাতে চলে যান, টিবিএল বুকে চলে যান। যান, টিবিএল বুকে যান। হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার হ্যাং করছে, ইয়েস। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট অনেকক্ষণ শুনতে পাচ্ছি, আবার কখনো শুনতে পাচ্ছি, কখনো হ্যালো। শুনতে পাচ্ছি না। কখনো শুনতে পাচ্ছি, কখনো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি এটা কেটে দেন, আপনার এই ট্যাবটা প্রয়োজনে কেটে দেন।
জাহান, একটু পানি দিবা আমাকে? শ্রাবণ, আপনি তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। হ্যাঁ প্রাবণ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো পাবন, আপনার মাইক্রোফোন মিউট করা আছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার শেয়ার করেন। হ্যাঁ পাবন। ইয়েস স্যার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা দেখা যায়? না, এখনো আসেনি। আপনার কম্পিউটারে আজকে অবস্থা খুব করুন। ইয়েস স্যার, নেটওয়ার্ক অনেক দুর্বল আজকে। ওয়েদারটা খারাপ এর জন্য। আচ্ছা, এখন কি ঠিক হয়েছে? আপনার এটা কি ওই যে হ্যাং হয়ে গিয়েছিল, হ্যাং এর বিষয়টা কি ঠিক হয়েছে? আই থিংক সো। হ্যাঁ, তাহলে এটা 29 করে দেন, 29.45 করেন। তারপরে নিচে যান। স্যার, এটা কি 39 করবো? হ্যাঁ, 39 করেন। তারপরে যান নিচে। আগেরটা কত করেছেন? স্যার, এটা 39। এটা 49 করেন। 48 করেন। হ্যাঁ, 4897 এটা করেন। তারপরে এটা করেন 5। হ্যাঁ, তারপরে নিচে যান। 6 দিব। 6 দেন। তারপর ফাইনালি গো প্রেস করেন। এই গোটা প্রেস করেন। হুম। লোডই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্রবলেম। হয়েছে ফাইনালি।
আচ্ছা আচ্ছা, এবার এবার আমরা আজকের দিনে আরেকটা কোয়েরি শিখে, যেটা লাভ বিটুইন কোয়েরি। বিটুইন কোয়েরিটা আমরা একটু দেখি। হ্যাঁ, বিটুইন কোয়েরি। হ্যাঁ, এডিটে যান। হ্যাঁ, এডিটে যান, দিয়েছেন। সিলেক্ট স্টার ফ্রম বুকস, হোয়ার হোয়ার অথর নেমের জায়গায় লিখেন প্রাইস। অথর নেমের জায়গায় প্রাইস লিখেন, প্রাইস। অথর নেমটা রিমুভ করে দেন। এবার লাইকটা রিমুভ করে দেন। লাইক কোটেশন এই পোর্শনটুকু, শেষের অংশটুকু ডিলিট করে দেন। হুম, ওইটাও ডিলিট করে দেন। হুম, প্রাইস। এখন আপনার কি কি আছে? আমার প্রাইস 9 পয়েন্ট সামথিং থেকে 68 পয়েন্ট সামথিং পর্যন্ত আছে। আমি যদি বলি যে প্রাইস বিটুইন 20, লিখেন। হ্যাঁ, এই দেখেন 18 থেকে 68 পর্যন্ত আছে। তো আপনি লিখেন না না, এটা লিখেন না, প্রাইস বিটুইন, হ্যাঁ, স্পেস 30 অ্যান্ড স্পেস দেন, অ্যান্ড AND ক্যাপিটাল, হ্যাঁ, অ্যান্ড লাইক 50। গো প্রেস কর। যে অবস্থা, আপনার মেশিন তো পুরো বসে গেছে। ইয়েস স্যার। আচ্ছা, এটা রানিং হলে যেটা হবে, আপনাকে বলি যে এটা আপনার কম্পিউটার আজকে নড়ছেই না। হ্যাঁ, আমার মনে হয় আজকে এ পর্যন্তই রাখা উচিত, আদারওয়াইজ টাইম হচ্ছে। বেসিক্যালি যেটা হবে যে আপনার প্রাইস যেটা 30 থেকে 50-এর মধ্যে, যে প্রোডাক্ট গুলোর প্রাইস, সেই রো গুলোই শুধু সিলেক্ট হবে। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস। হ্যাঁ, আপনার একটা প্রোডাক্টের প্রাইস মোস্ট প্রবাবলি 39 আছে, আর একটা এই যে দেখেন, একটা 39 আর আরেকটা কত, 48। খেয়াল করেছেন? ইয়েস স্যার।
এটা তো বোঝা গেল, তার মানে আমি ভিডিওটা আপলোড করলে আপনি যেটা করবেন সেটা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে কোয়েরি গুলো আজকে শিখলেন, খুবই ইম্পর্টেন্ট টাইপ অফ সিনট্যাক্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, ছোট ছোট সিনট্যাক্স বাট খুবই গুরুত্বপূর্ণ সিনট্যাক্স, আপনার অ্যানালাইসিসের জন্য এটা লাগবেই। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমরা এতটুকুই রাখছি, আমি কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ ভিডিও আপলোড করবো। ওকে। ওকে, আল্লাহ হাফেজ।